জয় গুরু। আপনাদের সামনে বসে আছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কালীপদ রাহা দাদা, যিনি দীর্ঘদিন আমার এই চ্যানেলেই ইষ্টপ্রসঙ্গ করে এসছেন এবং সবারই মনের যে জিজ্ঞাসা বা প্রশ্ন বা ঠাকুর সম্পর্কে তিনি বলে এসছেন। দীর্ঘ 25 বছর ধরে তিনি ঠাকুরের সঙ্গ করেছেন এবং এখন তিনি 103 বছর রানিং তার বয়স। আপনার পড়লাম, হ্যাঁ রানিং এবং এখনও তিনি সব সময় নামময় হয়ে থাকেন এবং 24টি ঘন্টা চান তিনি সৎসঙ্গে থাকতে, ইষ্টপ্রসঙ্গ করতে, কিন্তু আমার সময় হয়ে ওঠে না। তিনি সবসময় সবার মঙ্গল প্রার্থনা করেন এবং আমরা জানি তিনি বলেও ছিলেন যে তার ঠিকুজিতে সম্ভবত 65 বছর না 70 বছরের পরে তার আর কোনো আয়ু ছিল না। আপনার আয়ু ছিল না, 70 বছর পর আয়ু ছিল না, অথচ এখন 103 বছর অতিক্রম করে গেছেন। এই নিয়ে তিনি গল্প করেছিলেন, জ্যোতিষীরা কি বলেছিলেন, অবাক হয়ে গেছিলেন। এবং এই গুরুর নাম বা তিনি এই যে নামময় হয়ে থাকেন, পরমপিতার বার্তাবাহী, তিনি নিরন্তরভাবে যাজন করে চলেছেন, নাম করে চলেছেন এবং তিনি এসপিআর এবং তার যে ঠাকুর থাকাকালীন তার এই তার পাঞ্জা রেনিউয়াল হয় না। আমাদের পরম সৌভাগ্য তার কথা শুনতে পাই। আর আজকে এই মুহূর্তে তিনি খুব অসুস্থ ছিলেন, এখন মোটামুটি ভালো আছেন। এরপরেও আমি সাহস করে বলতে পারিনি যে আপনি ইষ্টপ্রসঙ্গ করুন। তিনি নিজে থেকে বলছেন যে আমি যতদিন বেঁচে আছি আসুন ইষ্টপ্রসঙ্গ করে ঠাকুরকে নিয়েই চলি। এই অসুস্থ অবস্থায় তিনি ইষ্টপ্রসঙ্গ করার জন্য নিজে থেকে এগিয়ে এসছেন। তা আমি তার কথা এবং তাকে শ্রদ্ধা জানিয়েই এই বসেছি। পরমপিতার আতুল চরণে আমি তো প্রার্থনা করবই, আপনারা সবাই প্রার্থনা করুন যে দাদা যেন দীর্ঘদিন সুস্থ থেকে ইষ্টপ্রসঙ্গ করেন। সবার মঙ্গলের জন্য তিনি প্রার্থনা করছেন এবং আমরা তার এই অমৃত কথন ঠাকুর সম্পর্কে আমরা ভালো থাকার জন্য কি কি করতে পারি, কি কি করলে আমরা ভালো থাকব, ঠাকুরের পথে চলার পথে সঠিক কি, বেঠিক কি, ভুল কি, ঠিক কি, তিনি সংশোধন করে গেছেন। আজ অনেকেই অনেক কিছু বিকৃত করে বলে, তিনি ঠাকুরের সঙ্গ করেছেন, তাই তিনি সেগুলোকে সঠিক করে বলেন। তাই তার কথা আমাদের বেশি করে শোনা প্রয়োজন। আর বেশি না বলে তাঁকে প্রণাম জানিয়ে এবং প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন এবং রাধাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। বলেন, শরীর থাকলে তার রোগ থাকবে স্বাভাবিক। কারণ মনে পড়ে পরম পিতা, তিনিও তাকেও একদিন এরকম মনে মনে ভাবি যে বোধহয় নামধানে ঘাটতি হচ্ছে নাকি, মানে নামধান করলেও তো যেতে তো হবে। প্রকৃতি সে একটা লোক তো সারা জীবন থাকে না। তাও পরম পিতা আমাকে এতদিন নিয়ে এসছেন সেই ইয়েতে, আপনাদের ভালোবাসা সেই থেকে যাই হোক, এই জন্য সৎসঙ্গে যাই, কীর্তন টীর্তন ভালো লাগে। তারপরে যে আলোচনা হয় কি জানি আমার কাছে জোলো লাগে, কেমন কেমন একটা সেই ঠাকুর থাকতে যে আলোচনা কিংবা বর্দা থাকতে যা পরবর্তীকালে এখন যেন আলোচনাটা মানে কেমন যেন মনে হয় ইষ্ট যেন তাদের কাছে একটা ছবির মধ্যে দাঁড়িয়ে গেছে। ছবি যেমন আমাদের কাছে কৃষ্ণ, রামচন্দ্র, গৌরঙ্গ মহাপ্রভু, এই একটা ছবির মধ্যে। প্রকৃত যখন আমরা কথাটা, আমি যেমন তো আমার চোখে ভাসে ঠাকুর এই বলছিলেন, এই কর, সত্যি তাই। তো ভাবি যে কী করি, তো মাঝে মাঝে ঠাকুরের দু একটা ছড়া নিজের করি, নিজের ভাবি, সেই কোথায় যে দাঁড়াবো আর কোথায় হবে তা তো জানি না। সেই তো মাঝে মাঝে ঠাকুরের ইয়েটেগুলো তার লীলা
যতদিন দেখেছি যে চোখ খুশি হয়েছে সেই চোখ যেন চোখের ভাই ভেসে আসে। সকালে নাম করতে বসি চোখের ভাই ভাসে যে আমি যখন দীক্ষা নিয়েছিলাম সে পাবনায় হিমায়তপুরে সেইখানকার সিনসিনারি বেশি আসে। তা সেখানকার সিনসিনারি ভাড়ার চাইতো যেন মনে হয় এই দেওঘর সিনসিনারিটা বেশি আসে। কারণ বেশিরভাগ সময় তো দেওঘরে যাতায়াত করেছি, আর ওই ওখানে যাতায়াত করতাম সে আলাদা একটা ইয়ে। ঠাকুর যখন আসলেন এর থেকে সেও একটা মানে তিনি জানেন, কারণ মহাপ্রভু তিনি জানতেন যে আমি আর আসবো না, আমাকে লীলাচল যাও ওখান থেকে, ইনিও জানতেন। তাই এখন যিশু তার জন্মস্থান ছেড়ে চলে গেল, কোথায় চলে গেল তার ইনি। তাই ব্যাপার হচ্ছে কি এগুলো সব মহাপুরুষদের কারণ, আমরা তো জানি না সেই। তাই কবিতাটা পড়ছিলাম সেটা ঠাকুর খুব বুঝি করতেন। এই যে গোবিন্দদের কবিতা, তীরের সঞ্চয় তোর থাক পড়ে তীরে, তাকাস না ফিরে, দিক তোরা টানি সম্মুখের বাণী, মহাস্রোতের পশ্চাতের কোলাহল হতে, অধর আধারে অতুল আলোকে। সকালবেলা অনেক সাগরের এরকম কথাগুলো মনে পড়ে যায়, ভাবি কি এখন যদি বলতাম ভুলে যাই আবার সেই। তীরের সঞ্চয় তোর থাক পড়ে তীরে, তাকাস না ফিরে। হ্যাঁ, কি দেখেন তীরের সঞ্চয় তোর, এই আচ্ছা করে এসছি জানতে তো ওদের থাকার দরকার নেই। তীরের সঞ্চয় তো থাক পড়ে তীরে, তাকাস না ফিরে, নিক তোরে টানি সম্মুখের বাণী। ঠাকুরের যে বাণীগুলো দিয়েছে, নিক তোরে টানি সম্মুখের বাণী, পশ্চাতের মহাস্রোতে পশ্চাতের কোলাহল, মহাস্রোতে পশ্চাতের কোলাহল হতে, অদর আধারের অতুল আলোকে। ওই অতুল আলোক শেষ পর্যন্ত তবে নেবে ঠাকুরের যে বাণী টাণিগুলো আছে সেইগুলো খুব করে এই করতে হবে, সেইগুলো তিনিই নিয়ে নেবেন আমাকে। তা সুতরাং কেউ ভাববেন না যে ঠাকুর চলে গেছেন বলে আমরা অসহায়। ঠাকুরের বাণী টাণিগুলো সেইগুলো কিন্তু এখন তো দেখি, আমি সমালোচনা করছি না, এই আলোচনাটা পড়ি সে। আর ঠাকুরের কথা অবশ্য তিনিও বলেন ঠাকুরের কথা, ঠাকুরের কথা চলেন কেন ব্যাপার হচ্ছে তো ডাইরেক্ট যারা ঠাকুরকে দেখেছেন, ঠাকুর সঙ্গ করেছে, তাদের মুখের যে স্পিরিট হবে সে তো আর যারা দেখি নেই বা নাম ধান সাধারণ গেলে এটা হবে, কিন্তু কথা হচ্ছে তো ডাইরেক্ট চোখে ভাসছে। আমার চোখ বুঝলেই বলতে পড়ে ওই ঠাকুর যখন প্রথম আমি বার্মা দেশে যাবো ঠিক করলাম, আর ঠিক হলো বার্মা ঠাকুরের অনুমতি নিতে যাব। সেই ঠাকুর আসলেন সেপ্টেম্বর মাসের 2 তারিখে ওখানে পৌঁছলেন, আর আমি গেলাম ডিসেম্বর মাসের 14 তারিখে ওই বছরই। ফাঁকা জায়গা, ফাঁকা ইয়ে দিয়ে তো কোথায় গিয়ে উঠবো, আমাদের ওইখানে একটা দোকান ছিল সুরেন সেন, আমাদের বাড়ির পাশে, উনি ঋত্বিক, উনি ঠাকুরকে ওখানে নিয়ে গেছিলেন। কারণ ওনার দোকান বহুদিনের ওই বাজারের মধ্যে, দেওঘরের বাজারের মধ্যে খুব একটা লড়াক করে দোকান। তো ঠাকুর আসবেন, কারণ তার কিছুদিন আগে রাহাট হয়ে গেছে কলকাতায়। তিনি জানতেন যদি থাকতেন তাই ঠাকুরকে শুদ্ধ ঠাকুরের বাড়িতে সবাইকে মেরে দিত, মুসলমানরা দিত মেরে বুঝলেন তো। অত বড় আশ্রম সব ভেবে না, তখন মুসলমানদের এরকম ঠাকুর বুঝেছিলেন। তাই আগের দিন সবাইকে ডেকে যাচ্ছি স্বাস্থ্য পরিবর্তনের জন্য। শরীর খারাপ, চলে গেলেন আমাদের বীরেন্দা আরে সুশীলদা, কোথায় যাওয়া যায় পশ্চিম দিকে যাবে, তখন বেঙ্গলের ঝান্ডা থাকে, বেঙ্গল মহানগরে দেওঘরে গিয়ে সুরেন্দা তখন নিয়ে ওর দিকটা খুব ফাঁকা ছিল,
তো লোকজন যেত না ঘর বাড়িগুলো পড়ে আছে বহুদিন দেওঘরের। আপনারা তো দেখেন না, আমরা দেখেছি দেওঘরটা তখন একটা ব্যানার ল্যান্ড। ও শুধু চেঞ্জের সময় কিছু লোক যেত, দিয়ে স্বাস্থ্য পরিবর্তনের জন্য মাস 3 থাকতো, আবার চলে আসতো। তো ওই বাড়িটা নিয়ে ভাড়া নিয়ে ওখানে থাকতে হবে। বাড়িটা এক রাতের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু করে ঠাকুর বলে যাচ্ছি। সব মুসলমানদের ডেকে বললো এই ঠাকুর হবে তো কলেজও হয়েছে পারে, তখন সব ইনস্টিটিউশন তৈরি হয়ে গেছে দেওঘরে, পাবনায়। এই সব ফেলে দিয়ে চলে আসছে, বুঝলেন কি অদ্ভুত, মানে ভাবা যায় না। ঠাকুর যখন আসছেন ওই নদীতে খুব মেঘ, সকালবেলা খুব ঝড় বৃষ্টি ছিল, কেটে গেছে। ঠাকুর বসলেন, আসলেন, ওইখান থেকে নদীটি চেঞ্জ করতে হয়, ওখানে গাড়ি চেঞ্জ করে ওই যে মন্ডালে এসে ব্যান্ডেলে এসে গাড়ি চেঞ্জ করে ওই এই থেকে ওই ট্রেনে চলে আসলেন। এসে ওই পরের দিন সকালবেলা ওখানে নিয়ে ওই আগমন দিবস যেটা হয় এখন, ওই দিন দোতলা ওইখান থেকে গাড়ি 9টা 5-এ ওখান থেকে গাড়ি করে ঠাকুর যে পথে আইছিলেন সেই পথে ওখানে ঠিক করে দেওয়া হলো। সেই তখন ও আমার পুকু। তো এইভাবে চললো বেশি কিছু, তারপরে কেটে গেল কথাটা। তারপরে আমাকে যেতে হবে। তারপরে এলাম ঠাকুর তখন ও ঘরটা এখন একটা করে রেখে দিছে। ও একটা বট গাছ ছিল, আর ওই গাছটা ভিতরে কার্বন ভর্তি, ওই যেটায় সেই কার্বনের ভিতর দিয়ে একটা রাস্তা করে ঠাকুর তখন ডিসেম্বর মানে শীত, তখন দেওঘরে ওই শীত রোদে পড়েছেন, আর 2-3 জন লোক সামনে বসা আছে একটা হিসেবে বট গাছের নিচে কিছুটা জায়গা পরিষ্কার করে সেখানে ঠাকুর চেয়ার বেঁধে বসতেন, আর ওখানে একটা ছাত্র নিচে বসতেন। আমি আর সুইলেন্দা ওই পথ দিয়ে এসে সকালবেলায় কী খবর রে, সুইলেন্দাকে বলছে ভালো ভালো। তারপরে যাবে রেগুনি, আমি ঠাকুরে বললাম। ঠাকুর বলে খুব কথা নয় তো, আমি 2-4 কথাটা হলো। তারপরে সবার এসে চলে এলাম। পরে 2-3 দিন পরে আমাদের এই ডিসেম্বর মাসে জাহাজে তখন আউটরাম ঘাটে, তাই মনে পড়ছে আউটরাম ঘাটে তখন জাহাজ আসতো, বড় বড় জাহাজ আউটরাম ঘাটে। ওই আউটরাম ঘাটে থেকে আমরা উঠলাম। পরের দিন আমাদের এটা ছেড়ে দিল, সেই SS ভিটা জাহাজটার নাম। সেই দেশ তার কিছুদিন আগে যুদ্ধ হয়ে গেছে, সেই যুদ্ধে লন্ডমন্ড হয়ে গেছে। সেই রেঙ্গুলি যারা তার ফের যাচ্ছে তাদের খুব ইয়েতে, তো ওই রাত্রে গেছে 3 রাত 4 রাত্রে ওই নদীতে পারে, সেই সমুদ্রের পারে জাহাজে গিয়ে উঠলাম। জাহাজে উঠে সব কাস্টম দেখে নিয়ে বেরিয়েছি। দেখো দাদা, আমার দাদার কয়েক মাস আগে দাদার তখন ওই চোখ খারাপ হয়ে গেল, তাই ইঞ্জিনিয়ারিং পড়া হলো না। তারপরে এসে এখানে ওই বার্মা ফেলতদের ওখানে একটা চাকরি হলো, বার্মা ইন্ডিয়া গভর্নমেন্টের। তো বার্মা ফেলে উনিরাই SG অফিসে কাজ করতেন। দেখি দাদা গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তা নিয়ে আমি বসলাম, শুয়ে ঠিক আছে। তারপরে গিয়ে সবাই আমাকে একবার হিসেবে দেখতে আরম্ভ করলো। ঠাকুর দর্শন করেছি, এরা কিন্তু দর্শন করেনি। যুদ্ধের সময় খুব অনেক কিছু পাইছে ওরা, যা আমরা ভাবতে পারিনি। আমি তাই ভাবি। তারপরে যেহেতু আমি ঠাকুর দর্শন করছি, ঠাকুরই করছি, এরা দেখি নেই। এরা যুদ্ধের সময় অনেক কষ্ট করে এই 3-4 বছর জাপানিজ অ্যাডমিনিস্ট্রেশন ছিল, জাপানি পরে ইন্ডিয়া ওই ব্রিটিশ আসলো, ও যুদ্ধকে ম্যাসাকার করছে। মানে 2বার বম্বিং হয়েছে, ওই যুদ্ধে একটু স্থিতি হয়েছে। দেখি কি আমাদের বাড়ির
গেটের সামনে ওই ফুটপাতে জাপানি সোলজাররা ক্যাপটিভ মানে আটকায় দিচ্ছে ব্রিটিশ রাখিছে আছে তাদের দিয়ে এই কাজ করছে ওগুলো পরিষ্কার করে রাস্তাঘাট পরিষ্কার করছে ওদের দিয়ে খুব বড় অফিসার তাদের সব যেতে পরাজিত হলে কী অবস্থা তা দেখলাম তা আমি দাঁড়া দেখছি দাদা চল বিকেলে চল সৎসঙ্গে সৎসঙ্গে গেলাম সেখানে একটা মিষ্টির দোকান সৎসঙ্গ হওয়ার পরে তারপর দেখলাম বলতে দিচ্ছে ওখান থেকে ও মিষ্টির দোকান থেকে বলতে খেয়ে নিই সবার সঙ্গে পরিচয় হলো এই আমার ভাই আসছে এইবার আমাকে মানে দেবতুল্য দেখতে আরম্ভ করলো ঠাকুর দর্শন করছি ঠাকুরের কথা কিছু কর আমি বেশ মৌজ করে ঘুরি ফিরি কেন আমাকে ডাকাডাকি করে খুব যত্ন করে আমি মানে সত্যি মিথ্যে বানায় অনেক কিছু কথা বলে যাতে আরও আমাকে এই করে হ্যাঁ কত ঠাকুরের কৃপা কত ধন্য ওরা যা বলে এটা সত্যি কথা কেমন করে কাউকে বেঁচে গেছে যুদ্ধে যখন চারিদিকে বম্বিং হচ্ছে ওরা ঠাকুরের নাম করছিল হঠাৎ দেখি আশেপাশে আগুন লেগে গেছে ওদের জায়গায় কিছু হাঁপুরি নেই এরকম অনেক কথা বলবে একদিন হয়েছে কি আমাদের রেঙ্গুন থেকে সুপার ব্যানের যে সৎসঙ্গ আমি আর তখন সৎসঙ্গ তো মানে খেয়ে দে রক্তরি খেয়ে দে যে সৎসঙ্গ হবে এই 9টা 10টা আরম্ভ হবে 2 আড়াইটা বলছে সৎসঙ্গ নিচে গান এরকম হচ্ছে না তখন তো বলছে কীর্তন শুধু কীর্তন ওরে বাবা আর আলোচনা করে টরে আমরা আসছি একটা নতুন রাস্তা দিয়ে 5-6 জন লোক আসছি গপ্প হচ্ছে ঠাকুরের কী দয়া এই রাস্তা দিয়ে এক দুদলা চট্টগ্রামের বাড়ি সে ওই একটা ক্যান ভর্তি দুধ নিয়ে যাচ্ছে সেই গল্প করছে তো কিছু নয় সে এটা আম গাছ দৌড়ে কাঁদছে দাদা জান এই গাছটা আমাকে বাঁচাচ্ছিল কী করল চলো কী ব্যাপার তখন সে বললো যে আমি তখন যুদ্ধের সময় ওই দুধ নিয়ে দুধ কেমন শোয়ার মধ্যে দুধ নিয়ে শহরে ব্যস্ত তো একদিন আস্তে দেখি বম একটা প্লেন মাথার ভিতরে ঘুরে গেল বম্বিং করে তো দিনে দুপুরে সবসময় বম্বিং হতো ওই একবার ব্রিটিশ একবার জাপানি যাই হোক করছে তখন বলে যে আশেপাশের লোকগুলোকে একটা ট্রেন্স করেছে এই ট্রেন্স শুধু ঢুকাইতেছে আর ট্রেন্সে বহুদিন অভাবের তো এই যে ঘুরতে তো ওর ভিতরে ঢুকে নেই দাঁড়ায় আছে এগুলো ট্রেনটা ঘুরে চলে গেল আবার যদি সাইরেন বেজে যায় ক্লিয়ারেন্স সাইরেন তখন সব লোক বের করে তখন জাপানি সৈন্য সব জাপানটা আটকে দিচ্ছে তো ওদের কতক্ষণ বসলে বেরিয়ে আসছে কিছু আস্তে এই প্লেনটা আবার বোম করে বেরিয়ে গেল তখন পট করে 2টো বোম ফেললো বোম করে ওই ট্রেন্সের বাবু যেখানে এতগুলো লোক ঢুকে আসে গরু ছাগল লোক মানে একবার 2টো বোম ফেলে একবার স্ম্যাশ করে দিচ্ছে ওর ওই শব্দে ওখানে পড়ে গেছে পরমপিতার কি খেলা কখন পড়েছে টের পাইনি তার দিকে দোয়া চোখ খুলে দেখি জাপানি প্লেন চলে গেছে জাপানি সৈন্যরা আসছে রেস্কিউ পার্টি সেখানে যা আছে মৃত অমৃত সব ধরে লরি করে নিয়ে সাগরে বেড়ে দেয় কে যাবে ডাক্তার নিয়ে তারপরে ও ঘুমায় আছে পড়ে আছে মরেছে 2টো সোলজার আসছে এসে দেখি ও তখন উঠে গেছে মানে উঠে বসছে কি ওই দুধের যে ক্যান সেই দুধের তুটটা ওর মাথার পরে পড়ছে মাথায় ভিজে গেছে বেশি জ্ঞান এসছে উঠে দাঁড়ায় রাখছি তো ওই লোকগুলো বলছে বেঁচে আছে ডাক্তার সেই গেল তো বলছে ঠাকুরের কি দয়া আমাকে একটা কান ওর ইয়ে হয়ে গেছিলো সেই তখন ভাবতাম আমি যে বলি সব তো মিথ্যা কথা বানিয়ে এদের কাছ থেকে বাহাদুরি নেওয়া এরা যা বলে সব তো সত্য কথা ঠাকুরকে যে চলতে হলে যতটুকু জানেন সেই সত্যি কথা সত্যি ভাবটা বানায় কিছু বলা যায়নি একদম কারণ আজকালকে সব চলছে এই যে মানে বাহাদুরি নেওয়ার জন্য সব লেখেও দেখি পড়ে আবার কখনো ইয়ে দেখে ওরা ঠাকুরের দয়ার কথা লেখে
লেখা ঠিকই আছে, অতিরিক্ত কিছু করার দরকার নেই, যা সত্যি তাই বলছে তো, পিছন থেকে দেখা পারে তীরের সঞ্চয় তোর থাক পড়ে তীরে তাকাস না তীরে, একদম নিত্য রানী সম্মুখের বাড়ি, সম্মুখের বাড়ি ঠাকুরের বাড়ি, মহাস্রোত পশ্চাতের কোলাহল। ঠিক। জীবনে চলবে, চলার পথে মহাস্রোতে পশ্চাতের কোলাহল হতে কত কি না, দরকার নেই পশ্চাতের কোলাহল। ঠিক। অত রাধারে আলো নেই, অন্ধকার, অতুল আলোকে তাহলে আলো পাওয়া যাবে। একদম। করতে হবে নিজেকে শিক্ষা। এখন আমি ঠিক বুঝতে পারছি না, এই যে উৎসবের যে প্রোগ্রামটা দেখলাম, অবশ্য আমার আমার চিন্তাধারায় হয়তো ভুল হয়ে গেছে, সব ঠিক আছে। মায়েদের যে মাতৃসভা সেখানে আছে কি ওই এইগুলো ঠিক করো, ওই ইষ্টভীতির কি ও এটা আচ্ছা কি বলে বর্তমান যে কি নাম দিয়েছে, কি যে বলে ডিপি ওয়ার্ক নাকি, ডিপিওয়ার। এইগুলো মায়েরা না ঠিক মতো পারে সেইগুলো নিয়ে আলোচনা করবে। আরে ও তো আলোচনা সব সময় ইষ্ট প্রসঙ্গে ঠাকুর মায়েদের কি বলছে সেই কথাগুলো, ঠাকুরের কথাগুলো যখন উৎসব হবে, উৎসব তো ঠাকুরের কথা হোক, একদম ঠাকুরের কথা হোক, যে বারবার ততক্ষণ ঠাকুর কি বলছেন, ঠাকুরের কি আছে, ঠাকুর ঠিক হয় তাহলে এগুলো ঠিক হবে। ও তো রোজ করে বেড়াচ্ছে তারা, ইষ্টপ্রসঙ্গে মায়েরা দলে দলে যাচ্ছে, করছে ই করছে, ওই আর যত কায়দা টায়দা, আমি আমার ভুল বুঝবেন না, দেখতে একটু ঘুরে ফিরে ওই ইষ্টভীতিটা এটা যা ওটা যা, আর সব সায়েন্টিফিক বলতে বিজ্ঞানসম্মত দেখিবে কার সরকার কাম করে করতে হয় কী করতে হয় সেদিকে। তারপর এই যে ঋত্বিক দেখে শুনি ওখানে ঋত্বিকের একটা ঋত্বিকে পায় না, আগে ঠাকুর থাকতে কত সহজ সরল ছিল, বড়দার সময় দাদার সময় দেখি, এখন দেখি নতুন করে বাপরে বাপ সেই থেকে। দেখেন আমি নিচে কিছু বলছি না, আমার এই ঋত্বিকই, আমি তো বহুকাল নিই না, একটা নিতাম না, তখন চাকরি করি, কেন নেবো কি জন্য নেবো, আর ঋত্বিক তখন দিন এক একজনের কত হতো, একারা দু একবার ঋত্বিক করতো, তা করে কত আর হতো সেইটি, তাই উঠে মাথা পেতে নিত ঋত্বিকরা। একদিন দেখি ঠাকুর আমাদের ঋত্বিক কনফারেন্স হয়ে গেছে, হওয়ার পরে ওই আম গাছের নিচে ঠাকুর এখানে বসে আছে, আর সবাই গিয়ে আমরা প্রণাম করে বসছি, বলছি এই ঋত্বিকই তোমরা চালাও, আগে ক্যাশের থেকে কিছু কিছু টাকা কর্মীদের দেওয়া হতো, কর্মীরা এই টাকা নেই, ঠাকুরের টাকা না নেই ভালো, হ্যাঁ ঠাকুর একটা একটা করে চলছে না, দেখুন ইষ্টভীতি কী করতে হবে, কেমন করতে হবে, কীভাবে দিতে হবে, স্বস্তনি কেমন করে কী করতে হবে, সব সব ইষ্টকে দিতে হবে, যত তুমি ইষ্টকে দাও তত তুমি পেয়ে যাবে, বুঝলেন তো, ভাবা যায় না, ভাবা যায় না। আমি আজকে এক জানেন আমার ইষ্টভীতি মোটামুটি আমার চাকরি যখন করেছি অত করিনি, আচ্ছা এখন চাকরি টাকরি নেই, এখন আমার ইষ্টভীতিরা যাই হোক কিছু করতে বলাইছে তো, হ্যাঁ বড় ইষ্টভীতি আমি করে যাচ্ছি, এখনও করি ইষ্টভীতি সস্ত আমারটা, আস্তে আস্তে মাঝে মাঝে মানে বলতে নেই, ভালো একটা ইষ্টভীতির অ্যামাউন্টটা মোটামুটি, তাও আমার স্যাটিসফ্যাকশন না, আমি বলছি কখন 100 টাকা পড়বে এই চিন্তা করতে করতে গেছে, তারপরে যাই হোক করছি, দেখুন আমার কাছে তখন নেই, আমার যা কিছু কী বলবো নিজের কথা বলতে নেই, বিষয় সম্পত্তি তো ওদের দিয়ে এসেছি, হ্যাঁ টাকা পয়সা দিয়েছি, আমার বিশেষ আত্মীয় তার কাছে আমার বোর যে গয়না গাড়ি টাড়ি ছিল সব তাদের দিয়ে দিয়েছি,
আমি নিচে কিছু রাখিনি, ভাবলাম যে এটা থাকলে পিস্টন থাকবে, ঠিক সেই সময় স্টেজ দৌড় থাকবে। ভাবতেন তো আমার স্টেবিতে মাসে 2000 টাকার উপর হয়। আচ্ছা। হ্যাঁ, সত্তর টাকা, 2000 উপরে তাই কোথা থেকে আসবে টাকা ভাবিনি, কেন জানি না। ঠিক স্টেবিতে মাসে আস্তে আস্তে দেখি এ কোনা মিলছে, ও কোনা মিলছে, এখান থেকে ওখান থেকে দিচ্ছে, এইখান থেকে আসছে, ওখান থেকে আসছে। এটা সামনের মাসে স্টেবিতেই দেখলাম, যাই হোক একজন 5,000 টাকা পাঠাচ্ছে। প্রথম নিতাম দেবেন না কেন, তারপরে না আজকেও পড়ছিল যে কেউ যদি স্বতঃস্বেচ্ছভাবে তোমার দেয় তার জন্য নানা বাবা পাও, একদম। আর মেয়েকে কি তো তার মঙ্গলের জন্য, তোমাকে তো দেয় না, তোমার থ্রু দিয়ে দেয় তো মঙ্গলের জন্য। হ্যাঁ, তাই সে যাই হোক, তো এই যে নির্ভরতা, আমি তো নির্ভর হই না, তাই না? ওটা দেখি কালকে, যাই হোক আমি দেখুন ঘুরে 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 আসি যাই, তা চিন্তা করছি যে তা তিনি করেন, ঠিক। আমাদের করার কিচ্ছু নেই। চিন্তা করি করেন, ইষ্টবিধিটি বাড়াবেন, ইষ্টবিধি করবেন এবং নিঃস্বার্থভাবে করে যাবেন। দেখেন এখন তো আবার কোনো প্রয়োজনই নেই, সেই ইষ্টবিধি করার, তারপরে এই করেন। আবার মুশকিল আছে, আবার ইষ্টবিধি এখানে তার কী আইন কারণ, এখন এই নাম্বার দাও, ওই নাম্বার দাও, সেই নাম্বার দাও, কত কী করতে হবে, পাঠাই দিচ্ছি, ওরা যা করে করবে। সেইটি অবশ্য দিয়েছি, আবার নাম্বার ও নাম্বার সব দিয়েছি সেইটি। তো এরা এখন তো সব আইনের ব্যাপার তো, আর নতুন কমিটি ফর্ম হয়েছে, এই কমিটির অনেক কিছু আছে, সেক্রেটারি ফেক্রেটারি সব সচ্ছলে নিয়ে সব স্ট্রাকচার বদলে গেছে সেইটি। সবটা এখন ভাতৃভোজ্যটা কেন দিতে হয়? ভ্রাতৃভোজ্য কেন দিতে হয়? ইষ্টবিধি নয় বুঝলাম, হ্যাঁ। ইষ্টবিধি ইষ্টকে দিচ্ছি, আমি ভাতৃভোজ্যটা ঠাকুর কেন বললেন দিতে হবে? আচ্ছা, তখন ছিল এই, তারপরে এ বলছিল ওই কী বলে কালীহস্তির মার মেয়ে, কালীহস্তির মার মেয়ে চাকরি বাড়ি থেকে বলে যে আমি ভ্রাতৃভোজ্য তো দেওয়ার জায়গা পাই না, ঠাকুর কী করো, বলে ওই হিসেবে দিয়ে দিবি। এবার তো আনন্দবাজার চলে তো, ওই ভ্রাতৃভোজ্য হিসেবে লিখে দিবি, সেটা চলে যাবে। সেখানে ভ্রাতৃভোজ্য আগে ছিল, এই ভ্রাতৃভোজ্য ডালা টালা নিয়ে তাকে তার বাড়িতে দিয়ে আসা। হ্যাঁ, এখন তো অসুবিধে। তারপরে আমাদের গুরুদা, গুরু সিংহ, সিংহ না ব্যানার্জি, গুলের ব্যানার্জি, সেবার ঠাকুর আমি এই চাল চাল দিয়ে ইষ্টবিধি করি, এই কোথায় নিয়ে নিয়ে ঘুরে বেরো, ঠিক আছে আমি তো অর্ঘ্য ধরে নেবো, সেই পরিমাণে অর্ঘ্যটা দাও, অর্ঘ্য দিলেও তো তাকে যাবে। এই আর কি আস্তে 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 মডিফাইড হলো আর কি। প্রথম তো তা না, ইষ্টবিধিটা অ্যাকচুয়ালি আগে তো ইষ্টবিধি ছিল না, ইষ্টবিধি ঠাকুর হচ্ছে অনেক পরে। ঠাকুর একদিন সকালবেলায় বসে আছেন ওই পাবনায়, বসে বলছিল এই হেমকে ডাকতো। ঠিক আছে, হেমদা সকালবেলা উঠে ওই বাগানে কাজ টাজ করছে, গামছা গামছা করে ঠাকুর বলেছেন, হেমদা তাদের বাড়িতে চলে আসে, আমাকে তখনকার দিনে একটা শিখি দেবেন না, একটা আড়ি দেবেন, আড়ি মানে 4 পয়সা, আচ্ছা, দেখেন না আপনারা, একটা আনি আনা দেবেন, আনা হ্যাঁ এক আনা মানে 4 পয়সা। এক আনা। হুম। ঠাকুর তো এক আনার জন্য আমাকে ডাকলেন, গেলেন দিয়ে দিলেন। পরের দিন সকালবেলা আবার দেখলেন, আমাকে 1 আনা পয়সা দেবেন। অবাক হয়ে যাচ্ছে, 1 আনা পয়সার জন্য আমাকে রোজ ডাকিয়ে ডেকে ডেকে 1 আনা পয়সা দিয়ে আমি তারপর দিন ডাকে ঠাকুর, এবার ডাকলে আপনি তো বলতে পারেন যে 1 আনা করে পয়সা, আমি তো চাই তোমরা ওই করো যে ইষ্টকে দাও,
ইষ্টকে দিয়ে তোমরা এই করো, তাহলে ঠিক আছে। তা হচ্ছে ঠাকুর এগোতে যাবো কি, ঠাকুর তো ফর্ম করে দিলেন, হুম ব্যবসা করেন এই মন্ত্র পাঠ করে রেখে দেবে, ইষ্টভীতির ময়া দেব কৃত পিত্ত ইষ্টভ্রাতৃর ভূত যোগ্য স্ত্রীপন্ত পারিপার্শ্বিকা। ইষ্টভীতিটা করবা, তার থেকে 1টা টাকা ইষ্টকে দেবে, বাকিটা ভ্রাতৃর ভোজ্য হিসেবে রেখে দেবে, আর একটা থাকবে ভূত ভোজ্য, এই গরিব দুঃখটুকু আসলে দিয়ে দেবে। তারপরে তো দেখবে চাল নিয়ে যাওয়া যায়। আমরা প্রথম যে ইষ্টভীতি করতাম চাল দিয়ে করতাম, হুম চাল দিয়ে করে টরে সেই চালটা বিক্রি করে পাঠায় দেওয়া হতো, যা যা হতো তাই। আস্তে আস্তে ফর্মে এসে গেল এরকম টাকা পয়সার মধ্যে দিয়ে তার চলাফেরা এসে করতে করতে এই যে তিরাই খেলনা ঘুরে বেড়ায়, কত অসুবিধায় সেই। ইষ্টকে দেওয়া, হুম তুমি ইষ্টকে দিচ্ছ, ভেবো না যে এটা তাকে দয়া করছো। আচ্ছা ঠিক। খুব ইয়ে জিনিস ইষ্টভীতি, মহাযজ্ঞ, কত কাহিনী আছে ইষ্টভীতি সেইতে। নিকুম্ভিলা যজ্ঞের মতো ইষ্টভীতি, নিকুম্ভিলা যজ্ঞের মতো হ্যাঁ, ইষ্টভীতি, ইষ্টভীতি নিকুম্বেলা যজ্ঞ। মেঘনাথ তুমি যদি সকালবেলা ভোরবেলা ইষ্টভীতি করে ঘরতে বেরো, জেনে রাখবে সেদিন তোমার অনেক গ্রহ দোষ কেটে গেল। আর না করে যদি যাও তাহলে ঠিক মেঘনাথ নিকুম্ভিলা যজ্ঞ করে বেরোয়নি, ইষ্টভীতি সেদিনই দারুণ। এই হয়েছিল। তাই তারপরে নিকুম্ভিলা সুস্থ হয়ে গেছে, ঠাকুর আগে দিয়েছেন 1 বছর আগে, আর 1 বছর পরে। আমার দাদা যখন নেয় তখন ইষ্টভীতি ছিল না, তারপরে যখন হলো তখন চাল দিয়ে করতো। আমি যখন দেখি তখন ইষ্টভীতি ফর্ম এসে গেছে। আচ্ছা তখন ঋত্বিক কনফারেন্স 24তম ঋত্বিক কনফারেন্স আমি দীক্ষা নিচ্ছি, 24তম। 24তম, আর আজ তো 300 কততম এই ঋত্বিক কনফারেন্স। আচ্ছা আমার যখন দীক্ষা হয় ওই ঋত্বিক কনফারেন্সের মধ্যে দীক্ষা হয়েছিল আচ্ছা পাবনায়, ঠিক। মানে 38 সালে এই ইয়ে হলো, ঋত্বিক কনফারেন্স হলো। তখন সেই বছরই এই ইষ্টভীতি চালু হলো। ঋত্বিক, অধৈর্য, যাজক, অধৈর্য এইসব সৃষ্টি হলো সেই বছর। হুম 38 সালটা খুব ইয়ে, ওই সময় মাতা মনোবেন্দ্র মারা গেলেন। আচ্ছা মাস্টারদাগুলো মারা যায় আমাদের। হ্যাঁ, ইয়ে ওই যে ঋত্বিক, নাম বলে নাই, গোসাই বাবা, আমাদের ইয়ে ওরা তখনকার দিনে ঠাকুরের যারা নিয়ে চলেছে, কী পরিশ্রম, কী কষ্ট, ইত্যাদি কোনো কিছু ছিল না। ঠিক। বাবা যায় না। আমার এক কাকা, বাবার মামাতো ভাই, প্রতিষ্ঠিত ছিলেন। উনি ওই ঠাকুরের কাছে ঘুরে ঘুরে বেড়াতেন সবসময়। এই দেশ যখন ভাগ হলো তখন এই দেশে এসে করেন টরেন, আর দক্ষিণ এসে যান, দক্ষিণ দিকে যে দীক্ষা টিকা দিন, সুন্দরবনের দিকে। তো তিনি অদ্ভুত ধরনের একটা ছোটো ব্যাগ থাকতো, ব্যাগ না এই কাপড়ে বিছানাটা, আর গাড়ি থাকতো একটা ঋত্বিকের চলতো, হেঁটে হেঁটে চলা করতো, অনেক দূর যেত সেই। একবার উনি কলকাতা থেকে বসিরহাটের ওদিকে যাবেন, যে একখানা বাস আছে, সে বাস দিনে একবার যায়, একবার ফেরে। ওখান থেকে বসিরহাটে সেই ভিতরে এক গ্রামে। তো উনি উঠেছেন, হ্যাঁ উঠে উঠে গেছে, ভিড়ের মধ্যে উঠেছে, পয়সা দিতে পারিনি, নামাই দিছে ওখানে। সে মাঠের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে, কী করলাম কী করলাম। তারপর পাশে একটা দোকান ছিল, দোকান করেছে, ভোরবেলায়
তো চাচ্ছে এই বাসটা কখন ফেরবে, ও তো ফেরবে না, ও তো কাল সকালে ফেরবে। কেন বল, কী করি বলুন তো দেখি। হুম ওই এই 14 পয়সা ওকে দিতেই ও বাসটাতে চলে গেল। আমি বিনা পয়সা আসলাম। আরে মশাই যান, আপনি কোথায় যাবেন? আমি ঠাকুর অনুকূল চলে। ও তাই, বসবেন চাটা খান। না না, আমি যাবো ওখানে। বলছি কালকে সকালবেলা আসবেন, তখন যাবে। তাই গেছে। ওই 5-7 মাইল হাঁটতে হাঁটতে ধানের ক্ষেতের মধ্যে দিয়েই সেই বাড়িতে উঠেছে। হুম সৎসঙ্গ করছেন, সমস্ত দিন খাওয়া দাওয়া করছেন, ঠিক আছে। ফ্রি রাত থাকতে উঠেছেন, উঠে হাঁটতে হাঁটতে আবার চলে আসে বড় রাস্তার কাছে দাঁড়া আছে। তো কিছু বাসটা আসছে, এই যে বাস দাঁড়া 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 দাঁড়া, ভিড় তো। এই যে কালকে এই পয়সা দিন যাইছে, দাদা কন্ডাক্টার নিয়ে চলে গেছে। দোকানদার এসে দেখ, চায়ের দোকান, আপনি আসছেন বলে, ওরে তো কালকে পয়সা দেওয়াই নেই, ফাঁকি দিয়েছি। বহুত মানুষ তো আপনি দেখ না দেখিয়েছে। মূল্যবোধ হ্যাঁ, মানুষ। বলে না, ও ফাঁকি দেওয়া ভালো। তারপর তার পরিচয় টরিচয় নিয়ে বলে, আপনি চলেন আমার বাড়িতে চলেন। হ্যাঁ, সে বাড়ি থাকলো, সে বাড়ি থেকে যে রান্না করে টিকা টিকা দিয়ে কিছু পয়সা পেলো। আর বাড়িতে টিকা 5-7 দিন দীক্ষা হলো, কয়েকদিন থেকে থেকে তিনি সেক্ষেত্রে ঠাকুরের কাজ করে চলে এলেন। এসে একদিন আমাদের বাড়িতে, আমি তো দুর্গাপুরে চাকরি করি, বাড়িতে বসে গল্প করছি। আমার মিস্ত্রি কঠিন মানুষ তো, রাত্রি থেকে খাওয়া দাওয়া করে একবেলা বেশি থাকবে না কোনো বাড়িতে, ঠাকুরের নির্দেশ এসেছে। আচ্ছা একবেলা বেশি কোনো কর্মীরা সে বাড়িতে একবেলা বেশি থাকতে পারবে না, কর্মীরা। হুম কারণ সেখানে অসুখ দিতে পারে, সকালবেলা চলে যাবে। হুম তা আমার স্ত্রী, ওনার সব ব্যবস্থা করে উনি রান্না টান্না করে খেয়ে খেয়ে আমার তাকে প্রণাম হিসেবে 1 টাকা দিয়েছে। তখন এর 1 টাকা হুম খুব দামি। আর আমাদের বাড়ি থেকে জিটি রোড প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার, ওখানে রিক্সা পাওয়া যায়, আর ওখানে বাস চলে যায়। তা 1 টাকা দিয়েছে প্রণাম হিসেবে, 1 টাকা দিয়েছে। আর 1 টাকা দিয়ে বলছে কি, আপনি কাকু এখান থেকে যাবেন হেঁটে, এইখানে রিক্সা করে চলে যান, দিয়ে ওখান থেকে রিক্সা 4 আনা পয়সা নেবে। দেন করেন, আমার টাকা দিতে আমার ধরেছে। শোনো মা, তোমার একটা কথা বলি, তুমি আমাকে একটা দিলে আমি নিতে পারি, যদি মনে করো আমি কিন্তু হেঁটে যাই, ও টাকা যদি না করছে। হুম দেখো আমার ইচ্ছা হাসছে, এবার তা দেখি আপনি নেবেন, নিতে দিলাম আপনার পাতেও। কি টাইপের লোক, এইসব ঋত্বিক পাওয়া যাবে এখন? একদম না, সেই সব ঋত্বিক সত্যি পূজনীয়। দেখো এইসব সেই যুগের দিক না, বাপরে বাপ, আমি তাদের সঙ্গে মিশবার সুযোগ পেয়েছি বলে বলছি। ঠিক বাপরে বাপ, একেবারে ছোটো কাপড় এই আমার বাড়িতে তখনকার দিনে দুর্গাপুর তো আর কোনো ঋত্বিক না, আমি ছিলাম। কত কর্মীরা আসছে, অনেক কর্মীরা, বিশেষ করে দেওঘর থেকে তো অনেকেই এসছে, অনেক এসছে আমার বাড়িতে। ছোটদাও খুব নাম আপনার করা। বাড়িতে গেছেন, হ্যাঁ ছোটদাদা হ্যাঁ, ঠাকুরের ছোট ছেলেও আপনার বাড়িতে গেছেন। হ্যাঁ, সর্দা তো আমার বাড়িতে রেগুলার আসা যাওয়া করতেন বহুবার, ছোট ছেলে, হ্যাঁ মানে এই কাজলদা না, ইয়ার ঠাকুরের ছোট শ্রদ্ধা আসতেন, আবার জানবেন, ও অনেকবার, বহুবার যাতায়াতের পথে ওনার খুব ভালো লাগতো। ছোটো একটা কোয়ার্টার তো, ওই কোয়ার্টার ভালো লাগতো, থাকতেন টাকতেন। তো ওই এই ঋত্বিক আসতো, করতো গল্প। সেই একদিন 2 ঋত্বিক, তখন কিন্তু ঠাকুরের দায়িত্ব বেশি তো। আমার এক ঋত্বিক ছিলেন, তিনি তারপর ছিল তপন স্কুলটারে একটু ভালো করতে। আর একজন ঋত্বিকের পরে ছিল
গাড়ি কালচার করতেন, ঠাকুর একটা গাড়ি চান, হুম অত গাড়িতে একটু উঠতেন না, হুম কেন করতেন কি জানি, ওনার গাড়ি পছন্দ হতো না, সেই নাম বলবো না, তো একজন একজনকে দেখতে হতো না। হুম যা হয় আমি এখানে আছি টাকা কালসে হতে, তুমি আইসো করতে করতে বিকেল, আমি অফিস থেকে এসে দেখি খুব ঝগড়াদ্বন্দ্ব হচ্ছে, দুজনকে কথা বলো ছোট্ট করে প্রার্থনা করে শুয়ে পড়বো দুজন। তখন আমি এসে কী ব্যাপার বলে, এই তাই না এরা দুজন তো খুব গিয়েছেন, হুম। আমার স্ত্রী অনেক চেষ্টা চলছে গো, তাদের চাটা খাওয়াতে পারিনি। তখন আমি বললাম, শোনেন আপনারা আপনার মতো করবেন বলছেন, আসছেন এক বাড়িতে, তারা আমার স্ত্রী তো আপনাদের আমার স্ত্রী কিন্তু আসলে ওদের কাপড় চোপড় কেচে টেচে দেওয়া সব করতো, সব সবাই আমাকে ভালোবাসতো, আমার স্ত্রীকে যে কত ভালোবাসতো, আমার স্ত্রীকে সব দিক থেকে সে মতো। যেহেতু আমার স্ত্রী বলেছে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে সকালবেলা, হ্যাঁ সকালবেলা শুয়ে উঠে সেই চলে গেছে দুজনে, তার মতন তার কয়েকদিন ঋত্বিক কনফারেন্স, এখন দুজনে নালিশ করে ঠাকুর গেছে, হুম ঠাকুর গেছে নালিশ করছে, এই জন্য আমার বলছে ওই বলছে ওই বাড়ি গেলাম। তা আমি যখন ঢুকেছি তখন একদিন সব কালীপদ আসতো, এই মুখোবলা করতে হবে কী ঘটনা, আরে মুখোবলা তো আমি জানি না কী করেছে, তো আমার স্ত্রীর সামনে হয়েছে, সে জানতো না, তুমি থাকো বসো। আবার আর এক ঋত্বিক এসে এই যে রেখেছো কালীপদ, তুমি থাকো কেন হবে, হুম ঋত্বিক কনফারেন্স হবে, আমাদের গা কাঁপছে, কার দলে কথা বলবো, সবাই আমার আপন। ঠিক আছে, কিছুক্ষণ পরে ঋত্বিক কনফারেন্স হয়ে গেছে, আমার ঠাকুর আমার সবাইকে নিয়ে বসে ও গপ্প টপ্প করতেন, কে কার কত ঋত্বিক খাইছে, কার কত এরকম করবে। তা আমি এসে বসছি, এই বসছে একজন ঋত্বিক যে ঢুকেছে তাকে দেখে ঠাকুর পুস্তক করতে ঢুকে গেলেন, হুম আর এক ঋত্বিক বলছে আচ্ছা এখন তো আর ঠাকুর বুঝতে পারে আমি আসবো, একটু কথাবার্তা হোক, তুমি যেও না। ঠিক আছে, আমি কাঁপছি, কার দলে কথা বলবো, তো সবাই আমার আপন তো। ঠাকুর আমাকে কী করে বাঁচালেন না, হঠাৎ যিনি উৎসব করতে গেছেন তিনি আসবেন, আর উনি একটু ঘুরছে, ভেবে এসে আমাকে বলছে কি জানে আলা বাড়ি জানে আলা, হ্যাঁ যাবো না, চল 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 এখন চল 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 কি বলছে? আমাকে বলছে চল 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 চল, আচ্ছা সবাইকে যেতে নিষেধ করছে, দুই চার দিন থাকো, আর আমার বলছে চল 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 এইবার ট্রেন পেয়ে যাবে, কি অন্তর্যামী ঠাকুর। হ্যাঁ আমি দেখলাম যে ঠাকুর কীভাবে বলে বাইরে এসে কোনো রকম একটা রিক্সা করে উঠলাম, চলে একবারে লাস্ট ভুল চাল দিচ্ছে, টিকিট একটা করলাম, উঠে পড়লাম, একজন লোক পাঠাই দিচ্ছে, ও কালীপদা ট্রেনেতে নেমে আসেন, ঠাকুর ডাকছে ট্রেনতে নেমে আসেন, ট্রেন তো ছেড়ে দিছে। আমি ঠাকুর তোমার কী লীলা, তোমার লীলা বোঝা মুশকিল, সেদিন এমনি করে ঠাকুর সব দিক থেকে হ্যাঁ ঠাকুর অন্তর্যামী। হ্যাঁ অন্তর্জমি, অন্তর্জমি, বাপরে বাপ অন্তর্জমি না, অন্তর্যামী তো আর প্রতি নিশ্চয়। মেয়াতেই বুঝেছি কিন্তু অন্তর্জমি সব জানেন, সব দেখতে পাচ্ছেন, এখন ভাবছেন যে দেখছেন না, তাও দেখছেন, ওই যে জায়গায় জায়গায় থাকে দেখছে সব দেখছেন, আপনারা তো ফিল করতে পারেন না, আমরা ফিল করি, দেখেছি তো ঠাকুরকে, যে কীভাবে ঠাকুর চোখের আড়ালে যে যা কাজ করে সব আমি দেখি। যে ঠাকুরের একটা ঘটনা বলি না, অনেক সময় বলেছি, সেই আমাদের উপনয়নের সময় গোসাই বাবা আমাদের উপনয়ন দিয়েছিলেন, হ্যাঁ বলেছি। হ্যাঁ প্রায় 1 কিলোমিটার দূরে বাড়ি, আর ঠাকুর ছিলেন আশ্রমে। গোসাই বাবা হচ্ছে ছেলে মানুষদের উপনয়ন হচ্ছে এই গরমের সময়, মন্ত্র টন্ত্র ফাঁকটা দিয়ে করে, আর তখন দিনে আমাদের 10 দিন গৃহে বলে থাকতে হতো। ওনার বাড়িতে 11 দিন ভোরবেলায় অন্ধকারের মধ্যে ঠাকুর দর্শন করতে হবে, অন্ধকারের মধ্যে আমাদের নিয়ে আসলেন গোসাই বাবা। ঠাকুর তখন জামতলা ঘর হয়নি, জামতলা একটা তাঁবুতে থাকতেন, সেই তাঁবুতে ঠাকুর থাকতেন। হঠাৎ হাত মুখ দিয়ে খুলে আমাদের সামনে দেখতে হয়েছে, তো আমাদের গেরুয়া পরাটা রয়েছে উপনয়নের সময় যে ড্রেসটা থাকে, তখন ঠাকুরকে আমরা পড়া করতে, গোসাইদা এদের তো একবার বৌদ্ধ সন্ন্যাসী করে দিচ্ছেন, কাম করেছেন। গোসাই তো টকমক, আপনার তো হয় আর কি।
কিছু ব্যাপার দেখি ঠাকুরের মুখ গম্ভীর হয়ে গেল, আর গোসাই বাবা গম্ভীর। ভক্ত মানুষ তো জানে ওনার অন্তরের কথা। হাত ধরে করে সব সমস্যাতে ভাষায় বলছে যে যদি কিছু অজ্ঞাত সারে অন্যায় করে থাকি দয়া করে ক্ষমা করুন। ক্ষমা মানে সব সমস্ত বুঝলেন, কথা কথা সমস্যাতে বলতেন। বলছে গোসাই দা, কেউ কিছু করে যদি সমুদ্রের 7 তলায় গিয়ে লুকায়, কেউ কিছু করে আড়ালে, মানে কেউ কিছু করে 7 তলায়, সমুদ্রের 7 তলায় গিয়ে লুকায়, আমার এই 2 চোখের আড়ালে না, এই 2 চোখের আড়ালে ক্ষমা করবে। তারপরে গোসাই দা, আপনার যদি এই করেন আমি কোথায় দাঁড়াই, কোথায় দাঁড়াবো? আপনারা যদি এই করেন, মানে মন্ত্র তো ফাঁক টাক দিয়ে করছি তো, হাঁটু গেড়ে তারপরে আমাদের প্রণাম করলো। বুঝলাম না কি ব্যাপারটা, ভক্ত ভগবানের খেলা, এর ভক্ত ভগবান, উনিও বুঝলেন উনিও বুঝলেন। হাত ধরে প্রণাম করে আমাদের প্রণাম করে চলো। বাইরে আসি, গেটের বাইরে আসি, আমিও তো ছিলাম না। গোসাই বাবা ঠাকুর কী বললেন আর কী যাবো কিছু তো বুঝলাম না, আর আপনিও কি শোনাই একটু হয়ে গিয়ে বলছে সেদিনে গরমের মধ্যে বুঝলে মন্ত্র কিছু ফাঁক টাক দিয়ে করেছিলাম, কারণ তোমাদের কষ্ট হবে। ঠাকুর দেখো প্রায় 1-1.5 কিলোমিটার দূরে বাড়ি, আর ঠাকুর এখান থেকে সেই 11 দিনের আগে তার মনে আছে, আর দেখেই তাকে মনে পড়বে না। চিন্তা করেন, এরকম আঙুল দেখেলে আমার এই 2 চোখের আড়ালে না। একদম একদম একদম। আপনারা আমরা যদি ভাবি ঠাকুর তো দেখছেন না, নাম আর নামই তবে ওই নাম করছেন, ওই নামই পুরুষ, তিনি নামই পুরুষ। রাধাস্বামী নাম তার না, একদম যখন যা হয় অসুখ বিসুখ যা হয়, আমি তো সবসময় নাম করি রাধাস্বামী। কয়েক রাতে তো ঘুম হচ্ছিল না, বেশ কষ্ট হচ্ছিল, সে কত শুয়ে বলি রাধাস্বামী, তাও ভুলে যাই। কী করবো পরমপিতার দয়াল, আপনাদের পেলাম তো একটু ইষ্ট পোষণ করলাম। সবাই ভালো। হ্যাঁ, ইয়ে প্রশ্ন আছে কী বলেন? আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বকুল গিরিদা, তিনি রাহাদার কাছে কিছু প্রশ্ন রাখছেন। হ্যাঁ, প্রশ্নটা করবো, কী প্রশ্ন আছে? আপনার কী প্রশ্ন আছে বলুন। আমার প্রশ্ন নামের সম্পর্কে। হ্যাঁ, জোরে, দাদা শুনতে পাচ্ছে না। নাম শুনতে পায় না। নামটা আমরা কিভাবে করব? আমরা রাধাস্বামী নাম হ্যাঁ, যতবারে মনে মনে করতে পারে সবচেয়ে ভালো। মনে মনে করবে সবসময়, মনে রাধাস্বামী। এটা শব্দ না, শব্দ না, মনে না। মন যত করতে পারেন তত বেশি ধাক্কা লাগে ভিতরে। নাম প্রকাশ্যে করলে ওটা আগলা হয়ে যাচ্ছে, তাই না? রাধাস্বামী নাম প্রকাশ্যে না, মনে একদম। আস্তে আস্তে ভিতরে হচ্ছে তো, সবসময় ভিতরে। আর যে বলি যে সেকেন্ডে কতবার করতে হবে? বলছে সেকেন্ডে কতবার করতে হবে নাকি বলছে? মন্দির থেকে সেকেন্ডে পার সেকেন্ডে কতবার নাম করতে হয় নাকি বলছে? আমি জানি না ওসব, আপনি আপনার মতো করে যান। আচ্ছা আপনি আপনার মতো করে যান। আচ্ছা আচ্ছা 5 সেকেন্ড কি 10 সেকেন্ড তার জানি না, একদিন তো হবে না, অভ্যাস করতে হবে। প্রথমে দেখা গেল জোরে জোরে করছেন রাধাস্বামী, আস্তে আস্তে নাম প্রথমে কেউ নেই, একা একা বসে রাধাস্বামী। ওই সেকেন্ড দেখতে যাবে না, ও কোনো দরকার নেই, যার যেমন হয় তাই সে ও
আইন শৃঙ্খলার মধ্যে নেই। নামের কি আবার ইয়ে আছে নাকি? নাম করবে আপনার মতন শুধু করে করতে করতে অভ্যাস করবে নাকি? নামের তো কোনো ইয়ে নেই, 5 সেকেন্ডে 10 সেকেন্ডে ও দেখতে গেলে ওই দিকে চলে যাবে, হ্যাঁ মন ওই দিকে চলে যাবে। আপনি ঠাকুরকে রাখলেন, মনে করেন ঠাকুরের এখানে ছবিটা আছে, ঠাকুরই দেখছি, প্রথমে তো শব্দ হবে মনে মনে এসব দর্শন মিরা দর্শন মিরা দর্শন মিরা দর্শন মিরা দর্শন, আস্তে শব্দ কমে গেল। এবার মনে মনে জীবের ভিতর জীব নড়ে, ওই মেকানিক্যালি করতে গেলে কিন্তু ওই দিকে চলে যাবে, হ্যাঁ মাইন্ডটা ওই দিকে চলে যাবে, মানে ওই তো দরকার নেই। তারপর দেখবেন আস্তে আস্তে ঠাকুরের খুব ভালো লাগবে, আরাম লাগবে, তারপরে খুব আরাম লাগবে, অত্যন্ত মোলায়েম। প্রথম আড়ষ্ট হয়ে আসে, সব চেষ্টা করবেন। প্রথমত হবে না, মানে আধা ঘন্টা থেকে 45 মিনিট কমসে কম, অন্তত দিনে 3 বার বা 2 বার হোক, সন্ধ্যে সকাল। তারপর রাস্তার চলাফেরায় চলতে ফিরতে খেতে যাচ্ছে রাস্তা দিয়ে, সাইকেল চালাচ্ছেন মনে মনে, আপনি গাড়ি চালাচ্ছেন, কেউ বুঝবে না, আপনি আপনার মতো করে যাচ্ছেন। হ্যাঁ, দেখবেন ঠকবেন না কোথাও, হয়তো আপনার পয়সা দিলে সেই হয়তো আপনার পয়সা দিয়ে গেল হ্যাঁ ভাড়া। সেদিন সব নাম করবেন, নামে কী না হয়। ঠাকুরের এই বইগুলিকে পড়েন না, ঠাকুরের আলোচনা প্রসঙ্গে যে বইগুলি ওটা আছে, নামে কি আজই তো পড়ছিল, নামে কী না হয় আমার জানা নেই। ঠাকুর বলছেন কী না হয় নামে। একদম একদম। আমাদের মন্দিরের কর্মী, একনিষ্ঠ কর্মী আমাদের সুজয় ধারাদা, তিনি আমার রাহাদাকে কিছু বলবেন, মানে প্রশ্ন করবেন। করুন আপনার কি প্রশ্ন আছে? হ্যাঁ জোরে। মানে আমি তো বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, জোরে বলেন। আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি। আমি মানে দীর্ঘদিন ধরে তো প্রায় 22 বছর হয়ে গেল। 22 বছর হয়ে গেল, হ্যাঁ বলো। 22 বছর হয়ে গেল হ্যাঁ ঠাকুরের। দীক্ষা, না হ্যাঁ 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 ঠাকুর দীক্ষা। আপনার দীক্ষা আছে হ্যাঁ 22 বছর? 22 বছর আসামেই করেছি। আসামে যখন ছিলাম, আসামে ছিলেন, আসামে তিনি আচ্ছা, ঠিক আছে, বললেন কি বলছেন? এখন কথা হচ্ছে কি, আমার সেখানে থাকাকালীন এক মাস্টারমশাই ছিলেন, উনি খুব ভালোবাসতো আমাকে। এক মাস্টারমশাই ছিলেন ওখানকার, খুব ভালোবাসতো। কে? মাস্টারমশাই একজন, ওনাকে ভালোবাসতো। তো ওই সময়ে ওনার কথাতে এবং আমার আগে থেকেও ইচ্ছা ছিল যে দীক্ষা নেব। তো আমি, আমার স্ত্রী বাড়িতে ছিল সাগরে, আমি ছিলাম আসামে। তো দীক্ষা নিয়ে নিয়েছি। দীক্ষা নেওয়ার পরে আমি যখন বাড়ি এলাম, তখন বাড়িতে আমার স্ত্রী মানে ক্রোধ, যে তুমি আমাকে ছেড়ে দীক্ষা নিলে কেন? বলছে বলছে ও আসামে ছিল, আসামে থাকাকালীন ওখানে দীক্ষা নিয়েছে, তার স্ত্রী এখানে সাগরে ছিল। তো দীক্ষা নেওয়ার পরে যখন বাড়ি এসে তার স্ত্রী ক্ষেপে আগুন, আমাকে ছেড়ে তুমি কেন দীক্ষা নিয়েছো, তারপর বলো। তারপরে আমি বলছি ঠিক আছে, আমি নিয়েছি বাইরে ছিলাম আসামে, নিয়েছি, তুমি এখন নিয়ে নাও। আমি বাইরে ওখানে ছিলাম তাই নিয়ে নিয়েছি, তাহলে তুমি এখন নিয়ে নাও। তারপর বলো। বলে আমার সময় হলে নেব। আমার সময় হলে নেব। আচ্ছা তা এখন অবধিও নেয়নি। আচ্ছা, এখন অবধি তিনি তার স্ত্রী দীক্ষা নেয়। কত বছর হলো? 22 বছর বলছে। না, ওই না, 21 কত 22 বছর বছর। দীক্ষা নেয়নি? 22 বছরে নিয়েছে। আচ্ছা, উনি এখনো দীক্ষা নেননি? না, ছেলে পেলে আছে আপনার? হ্যাঁ ছেলে মেয়ে, তিন মেয়ে। আচ্ছা 3টে মেয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। বউ কি বলে দীক্ষা নেবে না? দীক্ষা নেবে না, না তুমি তোমার যেরকম চলছো চলো, আমি আমার। তুমি তোমার, আমি দীক্ষা নিব না, তুমি যেরকম চলছো চলো, আমি আমার মতো চলবো। না, এর মধ্যে উল্লেখ করেছে
যে ন্যাংটা ঠাকুরকে নিয়ে আমার মানে উনি খালি গায়ে থাকে তো, ওই খালি গাটা সে পছন্দ করে না। ঠাকুর খালি গায়ে থাকেন, তার পছন্দ নয়, বলছে ন্যাংটা ঠাকুরকে নিয়ে তুমি আছো থাকো, আমি থাকবো, যাবো। তোমাকে ল্যাংটা থাকতে হবে না, তুমি নামটা নাও, নামটা নিয়ে জিরো পর ধরে করো, দেখো কিছু হয় সেইকে। হ্যাঁ, প্রশ্ন কি? প্রশ্ন মানে আমি কি করলে ওকে মানে মন্দিরে নিয়ে যেতে পারবো? ও কি ওর প্রশ্ন হচ্ছে যে উনি কি করলে উনার স্ত্রীকে মন্দিরে নিয়ে আসতে পারবেন? মন্দিরে হ্যাঁ, তো ব্যাগ নিয়ে এলে চলো, ওদের এইভাবে দেখবে, গান বাজনা হবে, তবে কাজের দায় করে নিয়ে আসেন ওনাকে। ওনার বাড়িতে ঋত্বিক নিয়ে গেছেন, ভবানীকে নিয়ে গেছেন, হ্যাঁ, ভবানীদা গেছেন বহুবার। তো কিছু না না কেন? আমার বাড়িতে সৎসঙ্গ দিলে ও বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়িতে যদি সৎসঙ্গ দেয় উনি বাড়ি থেকে বেরিয়ে যান। প্রশ্নটা কেন কেন সে জিজ্ঞেস করে? ওই যে উনি যে ওর অনুমতি না নিয়ে, লোক মায়ের অনুমতি লাগে, এর বউর অনুমতি না নিয়ে। না বল অনুমতি না জানে, এ নাম তুমি নিতে পারো, দেখো না তো কিছু করতে হবে না, রাস্তাঘাটে তুমি কেন নিয়েছো? তুমি কেন নিশ্চিত করো না? তারপরে- বিপদে পড়ে নিয়েছি, সেসব বিপদে রক্ষা তার কথা হলো যে তুমি 2বার দীক্ষা নিয়েছ। আচ্ছা, মানে আমি একবার দীক্ষা নিয়েছি, একবার সস্তায়নে নিয়েছি, হুম। তুমি 2বার দীক্ষা নিয়েছ। হ্যাঁ আর ঠাকুরকে বলছে? সব কিছু দিয়ে দিচ্ছ। কি বলছে? হ্যাঁ, ও তো একবার দীক্ষা নিয়েছে আর একবার সস্তনী নিয়েছে। উনি তো এই বিষয়ে পণ্ডিত, কিছু জানেন না। বলছে তুমি 2বার দীক্ষা নিয়েছো আর সব কিছু তুমি ঠাকুরকে দিয়ে দিচ্ছ, আমাদের জন্য কিচ্ছু রাখনি। লাগবে, সবই থাকবে, সবই। সে বদাকে নিয়ে থাকে, ছাগল রেখেছে পাঠা বাবুর, হ্যাঁ, পাঠা পাঁঠা নিয়ে পাঁঠা হ্যাঁ হ্যাঁ পাঁঠা নিয়ে আছে, ওর বিছানায় টিছানায় ঘাস ফাস রেখে দেয়, পাঁঠা শুয়ে দেয়, অমুক টুমুক করে, মানে বিচিকিচ্ছির ব্যাপার। ও ইয়েকে নিয়ে থাকে না, তার স্বামীকে নিয়ে থাকে না, পাঁঠাকে নিয়ে থাকে। পাঁঠা ব্যবসা করেছে, হ্যাঁ, পাঁঠা নিয়ে বদা যে বলে, আর গোটা ঘর পাঁঠার গন্ধ। কোথায়? বাপের বাড়ি কোথায়? বাড়িটা হচ্ছে হরিণ বাড়ি থেকে 1 কিলোমিটার ভিতরে। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি কোথায়? বাপ বাড়ি হচ্ছে রূপচাঁদ বাজার। রূপচাঁদ বাজার, এখানে সাগরে। সাগরে। সাগরে? হ্যাঁ। তার সময় নেই, নাহলে একবার নিয়ে আসতাম, দেখি আলাপ করতাম। আনা যাবে এখানে? না না না, এখন আসবে না, আমার শরীর খারাপ। না বললো যে আপনি কি বলবেন? আমার স্ত্রীর কথাটা বললাম। আমি স্ত্রীকে একটু বুঝে দীক্ষা টিকা নেয় না, আর উল্টো বলে ও স্ত্রী আমাকে বুঝিয়ে দেবে, আমি এসে ছাগল চাষ করবো। হ্যাঁ, ও বুঝিয়ে দেবে। হ্যাঁ, সে তো না, সে তো ছাগল নিয়েই থাকে সারা সময়। সে তো বুঝলাম। আমি গল্প শুনেছি। বলে মানুষ পুষে কি হবে? এখন না ভালো তো, মানুষ পুষে কি হবে? বলছে মানুষ পশু পুষলে পাখি কি পুষলে হবে? ভালো। পশু পাখি পুষলে আমার লাভ আছে। ভালো তো, করুক না, এক ব্যবসা করুক, ক্ষতি নেই। তুমি নামটা নিয়ে নিয়ে করো, তোমার পশুর ব্যবসা আরো ভালো হবে। তুমি একবার না দুবার দীক্ষা নিলে, আর ঠাকুরকে সব দিয়ে বিলিয়ে দিলে, আমাদের শেষ করে দিলে, আর কি? ওইজন আছে, আরেকজন আছে, এর বউ, এই যে কি বলে প্রতীকটা কি, এই যে আপনার এখানে, ও প্রতীক ব্রাহ্মণ। না না, এই যে আপনার সঙ্গে দেখা হয় বাঁ দিকে, এই যে বার হয়েছে বাঁ দিকে বাড়িটা, এখন যায় না, ছেড়ে দিছে। কয়ে বকুল দা নাকি? না না, এই যে পরিতোষ। ছয়ের গাড়ি বার হয়ে ও বাঁ দিকে। আমার ও তো আর একদম, ভুঁইয়া না কি গো? পবিত্র পবিত্র। পবিত্র ভূঁইয়া। হ্যাঁ হ্যাঁ, ওই একজন। এরা এগুলো রেকর্ড হচ্ছে নাকি? ও তো শিক্ষিত লোক, অনেক কিছু জানে, ছাড়তে পারে, করতে পারে। হ্যাঁ। বরং পবিত্রদার বললাম, এখন আমি মনে করি পবিত্রদার স্ত্রী বরং ডাকলে সৎসঙ্গে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে যায়। হ্যাঁ পবিত্রও যায় না। হ্যাঁ, পবিত্রবাবুর স্ত্রীকে যদি ডাকা হয়, সে সৎসঙ্গে যায় এবং বলে তোর দাদাকে ডাকো না, পবিত্রও যায় না। ভবানী ও তো ওই কথায় লেগেছে, ভবানী তো বলেছিল, কষ্ট, ডাকছিল যায় না। যে দিদি একটু বৌদি একটু দাঁড়ান।
দাঁড়াতে চায় না। কে না তার বউ আসে সৎসঙ্গ দাঁড়াতে চায় কি আর করবে আমি শুনতে পারি না, ঠাকুরকে আজকে ডাকেন আর সময় কিছু হয়নি আমি- ঠাকুরকে ওকে নিজেরা তো ভাবতে ডেকে পারে আমি না। যদি সুস্থ নিজেরা করতে একবার ডাকতাম ঠাকুরকে দেখে বলে। দেখে কিন্তু আচ্ছা আজকে সুস্থ না, কারণ তাকে এ করতে মুশকিল আছে। ঠিক আছে, দাদা সুস্থ হলে খবর রাখবেন, দাদা যখন সুস্থ হয়ে যাবেন একবার পারলে নিয়ে আসবেন, আপনি বলবেন যে বিয়ের বাড়ি চল বেড়াতে নিয়ে ডেকেছে আসবেন, জামাই। বেড়াতে নিয়ে আসবেন, বলবেন না যে ডেকেছে ঠাকুরের কথা বলবে, বেড়াতে নিয়ে আসবেন। তাকে যদি বলি এখানে চলো কোনো এই ইয়ে দিকে, নেই। সে যাবে বাম দিকে, মেয়ের বাড়ি, আমার সঙ্গে আসবে না। কোনো গোলামির দেখা এই তো ব্যাপার। সে কোনো রকম তোমার সঙ্গ হতে চায় না, তার সঙ্গ সৎসঙ্গে বসতে চায় না তো সে কি নেবে? সে সৎসঙ্গতে বসতে পালিয়ে যায়। কি করবে? ঠিক আছে। ঠাকুরের কাছে নিজে নিজে জানা না আকুল হ্যাঁ, প্রার্থনা মনে হয় করে। ঠাকুরে ডাকেন, ওর ঠাকুরকে ভেতর ডাকেন। করে চলছি মাসি। হ্যাঁ, ওরকম না, না, প্রার্থনা ঠাকুরকে ডাকেন। করবেন, চলছি। নিজের আপনি জানা নিজের না। জন্য করছেন, ওর জন্য করেননি। না জানি করছি। তাদের সামনে ঘোরাবি করবেন না, খুব এটা আর করছেন। যিনি ব্যথায় আমরা সবাইকে বলি আচ্ছা, ঠিক ওনার আছে, আমরা জন্য এখানে শেষ নাম করি। করলে তার মঙ্গল হয়। তা আপনি হ্যাঁ, এমন জয়গুরু। নাম করছেন তার মঙ্গলটা হচ্ছে না কেন, আমি সেটা জানতে চাই। না, হ্যাঁ, ওটাই জয় জানতে গুরু। চাইছি। আজকে শুনলাম রাহাদার কথা। তো কথা হচ্ছে কি, আপনারা, আমার একটা কথা হচ্ছে, রাহাদার যতগুলো ভিডিও আছে সব কিছু আমাদের ভালোর জন্য, আমরা কিভাবে ভালো থাকবো সেই নিয়েই তিনি আলোচনা করেছেন। মাসি কখন এলেন? আমার প্রশ্ন হচ্ছে যে এরিটাইনি ইউটিউব চ্যানেল ভালো নাও হতে পারে, এর থেকে অনেক ভালো ভালো চ্যানেল আছে, আপনারা দেখুন, আমাদের আপত্তি নেই। কিন্তু আমার চ্যানেলটা খুব ছোট, কিন্তু এখান থেকে রাহাদার যতগুলো ভিডিওগুলো আছে দয়া করে সেই ভিডিওগুলো দেখবেন, দেখবেন আপনার আত্মিক উন্নতি হবে, আপনার জীবন চলনাটা ভালো হবে, এইটুকু বলতে পারি। আমাকে রাত্রিবেলা অনেকে প্রশ্ন করে আপনি ওটা বন্ধ করে দিচ্ছেন, ওটা বন্ধ করে দিচ্ছেন। না, যে করে সে তো এখানে নেই, তার তো অন্য কাজ আছে, সেই ক্লাস যায়। তো প্রায় অনেক মায়েরা বেশিরভাগ। হ্যাঁ, বুঝলি? সে কি করব, এখন আমি চালাতে, প্রতিদিন চালাতে পারি না, গাড়ি নিয়ে থাকতে হয়, তো ইনকাম এই বন্ধ, ধরেছি তো। এটাই হচ্ছে আমার দুর্বলতা। এখনো প্যাসেঞ্জার আসছে আসছে তো। বাইরেও দিনের বেলা আসে। ঠিক আছে, তখন এই যে সময় শোনেন, মতো শোনেন। করবেন। এই জি। ওই 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 টাকাটা দিয়ে দেন, ভুলে যাচ্ছি। কি কি ও, কিনে ও, দিয়েছিলেন? হ্যাঁ, আপনার ইয়ে ওই চবনপ্রাশ। কেমন প্লাসের দাম কত? 400 কত টাকা লেখা লাগা দেখা ছিল, মনে নেই, সে দেখবো। যাই হোক, পরমপিতার আতুল চরণে আমাদের শ্রদ্ধেয় রাহাদার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, সুস্থ স্বস্থ দীর্ঘ জীবন প্রার্থনা করি। আজ এই পর্যন্ত, হ্যাঁ? আবার আগামী পর্বের রাহাদাকে নিয়ে বসবো যত তাড়াতাড়ি সম্ভব হয়। আর আমরা সবাই প্রার্থনা করবো রাহাদা যেন সুস্থ থাকেন, এই প্রার্থনা আমিও করব, আপনারাও সবাই করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সে ঠিক আছে, সে দেবে।